তো ঠিক আছে, তো আমরা সবাই যখন ওপেন করলেন আপনার এইটা এমন আসবে এবং এইগুলো ক্লিয়ার থাকবে। ক্লিয়ার থাকার পরে এখানে যদি আমরা নিচে যাই, আমার এখানে মোটামুটি 20টা রিসেন্ট নেওয়ার মতো জায়গা আছে। শর্টটা আমরা বিভিন্নভাবে করতে পারি, হ্যাঁ, রিসেন্টলি নেম সাইজ বিভিন্নভাবে, আবার ফিল্টার করে খুঁজে নিতে পারি, আবার এটা হচ্ছে লিস্ট আকারে করতে পারি। তো এই জিনিসগুলো আমরা এগুলো আমরা নিজেদের হাতে আমরাও চাইলে এগুলো ঠিক করে নিতে পারি। কি বললাম, কন্ট্রোল কে, আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এটা যখন আসবে আমরা এগুলো একটু এক্সপ্লোর করে দেখব। যেহেতু ফার্স্ট আমি ফটোশপে প্রবেশ করছি, একেবারে ফার্স্ট, বা আগেও যারা ক্লাস করেছেন তাদের এগুলো দেখানো হয়নি কখনো। ওকে, তো এখানে বেশ কিছু জিনিস আছে। এখানে আমি যে দুইটা দেখালাম এটা করলেই হবে। আপনি যখন জাস্ট ওপেন করবেন কিছু হবে, এটা ক্লিক করলে বিপ একটা সাউন্ড হবে, সেটা আমার দরকার নেই। ইন্টারফেসের ক্ষেত্রে আমরা যখন ওপেন করি তখন আমার ওই যে ব্যাকগ্রাউন্ডের চারিপাশে এই ধরনের কালার থাকে, বাট আমি চাইলে এই কালারটা এটাতে চেঞ্জ করে দিতে পারবো। চেঞ্জটা হয়তো বুঝতে পারছেন আপনারা, বাই ডিফল্ট যেটা থাকে সেটা থাকলো, আমি এটাই রাখলাম। বাট আমি এই জিনিসগুলো আমার হাতে, আমি চাইলে এগুলো পারবো। ওকে, দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে আমার অন্য জিনিসগুলো চেঞ্জ করার দরকার নেই। এখানে হাইলাইটেড কালার যেটা থাকে সেটা যদি আমরা ব্লু দিই তাহলে ব্লু আমার এখন হাইলাইটেড হবে, আর ডিফল্ট দিলে আমার এই গ্রে হবে। এইটা এখানে আমরা এগুলো আর বাড়াচ্ছি না। এরপর আমরা ওয়ার্ক স্পেসে যাচ্ছি। ওয়ার্ক স্পেসে চেঞ্জ করার মতো কিছু থাকলে সেগুলো নিয়ে আমরা শুধু কথা বলবো, যেগুলো দরকার নেই সেগুলো নিয়ে আমার দরকার নেই। আচ্ছা, ওপেন ডকুমেন্ট অ্যাজ ট্যাব, যখন আমি ডকুমেন্টটা ওপেন করছি একটা ইমেজ, এই যে এখানে, তখন সেটা আমার একটা ট্যাব হিসাবে আসছে, বাট আমি চাইলে সেটা বন্ধ করে দিতে পারি। এটা বন্ধ করে দিলে তখন এটা কিন্তু আর ট্যাব হিসাবে ওপেন হবে না। ওকে, তো এটা আমরা এই জায়গা থেকে বুঝলাম। প্রয়োজনে আমরা ডকুমেন্ট ওপেন করে আবার আসবো। এখানে আমার কিছু চেঞ্জ করার দরকার নাই, বাট আমি যদি শুধু মাউসের স্ক্রল করে জুমটা করতে চাই কোনো কিছু, তাহলে এখান থেকে করতে পারবো। এখান থেকে করতে পারবো, এটাও আমরা পরে আসছি। হিস্ট্রি লগ দরকার নেই। ফাইল হ্যান্ডেলিং, এখানে কোনো চেঞ্জের, অটোমেটিক ইনফরমেশন রিকভারি, এইটা আচ্ছা, এটা একটু বলে রাখি আপনাদের, মানে এই জিনিসটা কি কেউ পড়ে কিছু বুঝতে পারছেন? অটোমেটিক্যালি সেভ রিকভারি ইনফরমেশন এভরি 15 মিনিটস। এই বিষয়টা হচ্ছে আপনার কম্পিউটারে ফটোশপটা ওপেন আছে, আপনি ফটোশপটা কেটে দেওয়ার পরে আবার যখন ব্যাক আসেন তখন আবার ওই ফাইলগুলো খুঁজে পান। কিভাবে পান? ফটোশপ প্রতি 15 মিনিট পর পর আপনার ফাইলটা সেভ করে, যে কাজটা আপনি করেন। তো সেটা আমি চাইলে চেঞ্জ করে দিতে পারি। আপনার যদি মনে হয় ঘন ঘন বিদ্যুৎ যায়, তাহলে আপনি 5 মিনিটস করে দেন, তাতে লোড পড়বে বেশি পিসিতে, 5 মিনিট পর পর সেভ করবে। আর যদি বিদ্যুৎ কম যায় তাহলে এরকম 10-15 মিনিট রাখেন, 10 মিনিট পর পর সেভ করবে। সাপোজ কোনো একটা ডকুমেন্ট খুললেন, সেটা হচ্ছে 15 মিনিটের আগেই কারেন্ট চলে গেছে, তাহলে ওইটা কিন্তু সেভ হবে না, এটা মাথায় রাখতে হবে। সেভ ইন দ্য ব্যাকগ্রাউন্ড, আর এখানে দরকার নেই আর কিছু। এক্সপোর্ট, আপাতত এক্সপোর্টের যে জায়গাটা, এটাতে আমরা আসবো, একটু দেখে রাখেন। তারপরে পারফরমেন্স, এখানে দুই একটা জিনিস একটু চেঞ্জ করবো আমরা, সেই জন্যই কথা বলবো। এবং ফটোশপের কমন একটা প্রবলেম, অন্য কোনো ভারী সফটওয়্যার চললে একটু লোডে থাকবে সে অলওয়েজ। আচ্ছা, পারফরমেন্সের এই জায়গাটা আমরা যে এতদিন ধরে বলে আসছি বারবার, এই জায়গাটা আপনাদের একটু দেখতে হবে। যারা সারাক্ষণ হার্ড ডিস্ক, সফটওয়্যার, র্যাম, গ্রাফিক্স কার্ড নিয়ে কথা বলছেন, তাদের জন্য এই জায়গাটা ইম্পর্টেন্ট। আপনার র্যাম যদি 8 হয়, যেমন আমার 8, তো সেক্ষেত্রে অ্যাভেলেবল র্যামের বিষয়টা সে দেখাবে। আইডিয়াল রেঞ্জ আপনি কত থেকে কততে রাখলে ফটোশপ ভালোভাবে কাজ করবে সেটা আপনাকে দেখাবে, এবং আপনি ফটোশপকে ইউজ করতে দিবেন কত, এটা চাইলে কিন্তু আমি বাড়াইতে পারি, বাট 70% ইজ গুড। কারণ আপনি 70% র্যাম যখন ফটোশপ নিয়ে নেবে, 30% তো আপনার ট্রাউজার অন্যদের জন্য রাখতে হবে, নাইলে তো সমস্যা, নইলে তো পিসিতে তারা চলতে পারবে না, ঠিক না? দ্বিতীয় বিষয়টা হচ্ছে এখানে আপনার যে গ্রাফিক্স কার্ড আছে সেইটাকে আপনি এখানে চাইলে বন্ধ করতে পারেন। এটাকে টিক চিহ্ন উঠাই দিলে কিন্তু গ্রাফিক্স কার্ড এখানে কাজ করা বন্ধ করে দিবে, এই সফটওয়্যারে শেয়ার কাজ করবে না। সো এই জন্য এটা ক্লিক আছে কিনা দেখে নেবেন। অ্যাডভান্স সেটিং থেকেও বেশ কিছু করা যায়, এত ইয়েতে যাইতে হবে না, শুধু এখানে ক্লিক থাকলেই হবে। এরপরে আমরা যখন কাজ করব তখন আমরা অনেকগুলো কাজ একসাথে দেখতে পাবো, সেই জায়গাটা এখানে চেক করা যায়, আমরা ওখানে আসবো আবারও। তারপরে একটু মাথায় রাখেন যে এখানে আপনার হিস্ট্রি প্রিসেট এখানে আপনি বাড়াইতে পারেন, অনেক দিতে পারেন, 1000 পর্যন্ত, বাট 1000 দিব না, কারণ আমার 1000 দিলে এতগুলো সেভ রাখতে গিয়ে আমার ফটোশপ যে পরিমাণ র্যামের জায়গা খাবে, আমার পিসিতে অনেক বেশি লোড পড়ে যাবে। তো 50 আপ ইজ গুড,
50 থেকে উপরে গুড। এই ক্যাশ লেভেল এটা বোঝার দরকার নেই, এটা ক্যাশ মেমোরির একটা পার্ট, এটা সাইজ। কারণ এটা হচ্ছে ওয়েব ইউআই ডিজাইন, এটা এভাবে মিলাইতে হবে ডিফল্ট ফটো সাইজ এখান থেকে। এই জায়গাটা আমাদের শেষ জায়গা, এরপরে আর এইগুলো আপনাদের আপাতত বোঝার দরকার নেই। স্ক্র্যাচ ডিস্কটা হচ্ছে আপনার মেইনলি সফটওয়্যারটা ইনস্টল আছে কোথায়, সি ড্রাইভে, সেখান থেকে চলছে, সেখানে কতটুকু জায়গা আছে কি সেটা আপনার দেখাবে। সাপোজ এমন হইতে পারে আপনি কাজ করতে করতে ফটোশপ তো অনেক লোড নেবে, আবার আপনার র্যামও অনেক লোড নিচ্ছে, সি ড্রাইভে অনেক বেশি জায়গা নেই। তো জায়গাটা যখন হয়ে যাবে, ফুল হয়ে যাবে, তখন কিন্তু ফটোশপ এটাকে মানে আপনার অটোমেটিকলি তখন হ্যাং করে ফেলবে। তো হ্যাং যেন না করে সেই জন্য ফটোশপ যেন সি ড্রাইভকে ওভারফ্লো করে এই পরবর্তী ড্রাইভে যেতে পারে, সেই জন্য এখানে একটা মিনিমাম টিক দিয়ে রাখবেন। ইন কেস অফ হেভি ওয়ার্ক অথবা 3D কাজগুলো করতে গেলে যখন হেভি লোড হয়ে যাবে, তখন যেন সে এখান থেকে এখানে জায়গাটা খুঁজে পায়। তারপরে হচ্ছে দুইটা দিলে আরও ভালো, এখানে জায়গা না থাকলে এখানে যাবে, এইভাবে। তবে মিনিমাম একটা, ম্যাক্সিমাম দুইটা রাখেন, তার বেশি রাখেন না, পরে আবার ঝামেলা আছে। আর আপাতত এগুলো নিয়ে পরে আমরা কথা বলবো, এখানে তেমন কিছু কথা বলার দরকার নেই। ফটোশপ ফ্রিগুলোতে তো প্লাগ ইন করা যায় না, বাট ইলাস্ট্রেটরে আছে, আর অন্যান্য বিষয়গুলো। তো ইউনিটটা হচ্ছে এখান থেকে ফিক্সড করে দেওয়া যায় যে আমার কোন ইউনিটটা থাকবে, বেসিক ইউনিট। যেমন আমরা ফটোশপে অলওয়েজ পিক্সেল দেখি, বাট আমি যদি এখানে ইঞ্চি সেট করে দিই, অলওয়েজ সে ইঞ্চি থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে সে থাকবে, তাকে যদি আমি ঠিকঠাক করে দিই। তো এটা হচ্ছে বেসিক সেটিং, যে সেটিং দিয়ে আমরা এখন শুরু করব। এখন আমাদের প্রথম শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন দিয়ে আমরা একটা ফাইল ওপেন করতে পারি। আমার ওই জায়গাটা মনে হয় এখনও আছে, সো এই জন্য আমি আবারও আমার সেটিংসে যাচ্ছি, যাওয়ার পর আমি ইউজ লিগাসি তুলে দিই, ওপেন করে দিই, এরপর কন্ট্রোল এন করে দিই। তাহলে আমার এখানে একটা উইন্ডোজ আসবে বা ট্যাব আসবে বা পপ আপ, যাই বলি। পপ আপ মিনস যেটা আসছে ফাংশন হিসাবে, উইন্ডোজ মিন কমপ্লিটলি একটা স্ক্রিনের উপরে যেটা আসে, আর এটাই তো এখানে বেশ কিছু জিনিস আমাদের দেখার দরকার আছে। অনেকে পরিচিত, বাট কাজ করতে গিয়ে এগুলো কখনো হয়তো ওইভাবে ভালোভাবে দেখেন নাই। আমরা এখানে সার্চ করতে পারি কোনো টেমপ্লেটের নাম বা সাইজ দিয়ে। সাপোজ আমি ধরেন এখানে এফোর্ট কিছু একটা দিলাম, বাট এটা আসছে না, কারণ হচ্ছে আমার এই নামে তো আর সেভ করবো না এফোর্ট। কয়েকটা কাজ আমাদের ফলো করতে হবে, তার মধ্যে অন্যতম রিসেন্টলি আমি যেগুলো ব্যবহার করছি সেটা এখানে আছে। আমার যদি নতুন হয় এখানে একেবারে ফাঁকা থাকবে। যে ফাইলগুলো আমি সেভ করেছি সেখানে, এখন আমি কোনো ফাইল সেভ করিনি, আমি আসবো এখানে। নর্মালি ফটো সাইজ কোনগুলো ব্যবহার করা হয় সেগুলো এখানে আছে। প্রিন্টের জন্য যেগুলো ব্যবহার করা হবে এখানে আছে। প্রিন্টের কমন সাইজ হচ্ছে লেটার এবং A1 থেকে A10, আর তারপরে BC যেগুলো আছে। আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনের জন্য কমন, এটা হচ্ছে গ্রাফিক্স ট্যাবলেটের সাইজ দেখাচ্ছে। ওয়েবসাইটের কাজ কিন্তু করা হয়, আপনারা ওয়েব টেমপ্লেট বা UX UI ডিজাইনের কাজ যখন ফার্দার পরে কেউ যদি করবেন অনেক, তখন এটা খুব লাগবে। মোবাইল অ্যাপ ডিজাইন করার জন্য কিন্তু এখানে ডিজাইনটা করতে হয়, এখানে বা ইলাস্ট্রেটরের দুই জায়গায় করা যায়, তখন এখানকার এগুলো নিয়ে কাজ করা যায়। যেমন এই যে ঘড়ি, স্মার্ট ওয়াচ অ্যাপলের, এবং লেখাই দিয়েছে অ্যাপল আইফোন। কমন যে সাইজগুলো আছে, ফিল্ম অ্যান্ড ভিডিওর জন্য যে সাইজগুলো। তো এখান থেকে আমরা এখানে যাই, এটা হচ্ছে আমার ডকুমেন্টের নাম, এটা কতটুকু উইথ হবে, হাইট হবে। এখানে এই জিনিসটা আপনাদের আজকে কাজ করতে করতে মুখস্থ করে ফেলতে হবে। এটা নিয়ে ডিটেলস আমরা খুব বেশি দরকার নেই, শুধু মনে রাখেন পিক্সেল জিনিসটা কি, কারো কোনো আইডিয়া আছে? হোয়াট ইজ পিক্সেল? আচ্ছা, না থাকলে যারা নোট নেন তারা নোট নিয়ে ফেলেন, কাজে দিবে। আমি কথার মধ্যে বলছি এবং শেষে যে আপনাদের প্রশ্নের অ্যান্সার দিব। আপনি 1 ইঞ্চিকে যদি 96 ভাগে ভাগ করেন, তাহলে যে অংশটা পাবেন সেটা হচ্ছে 1 পিক্সেল। 1 ইঞ্চিকে ভাগ করছেন কত ভাগে? 96 ভাগে। ইঞ্চের বিষয়টার সাথে হচ্ছে আমরা অলরেডি পরিচিত, আমরা জানি ইঞ্চি জিনিসটা কি। ইঞ্চি মিনস 2.54 সেন্টিমিটার, আর সেন্টিমিটার মানে তো ওইটাই হলো, মিলিমিটার হচ্ছে তার থেকে ছোট। পয়েন্টের বিষয়টা হচ্ছে 1 ইঞ্চিতে আমরা 12 পয়েন্ট সামথিং এরকম করি, অথবা হচ্ছে এটাকে যদি আরও বেশি, কারণ পয়েন্টটা আসছে বেসিক্যালি টাইপ থেকে।
আমরা টাইপ টেক্সট এগুলো লিখি। তো 1 ইঞ্চিকে যদি ওই একইভাবে, এটা একটা জটিল বিষয়, এই জন্য অনেকে এই জিনিসটা এক্সকিপ করে, তারপরেও আমি এই জিনিসটা আপনাদের কভার করতে যাচ্ছি। 1 ইঞ্চিকে যদি আমি 72 ভাগে ভাগ করি, তাহলে যে অংশটা পাবো প্রত্যেকটা এক অংশকে 1 পয়েন্ট বলবো, আর 1 পিকাস হচ্ছে 12 পয়েন্ট সমান 1 পিকাস। এটা হচ্ছে বেসিক। আপনারা যে কাজটা করবেন, প্রথমে আপনি এখানে আপনার একটা নাম দিবেন। সাপোজ আপনি নাম হিসাবে আজকে এটা নাম দিয়ে দেন, ফার্স্ট ক্লাস করছি আমি। এই যে আমার সেভের এই জায়গাতে সব কিছু ফাঁকা ছিল, বাট আমি এটাকে যদি এখানে ক্লিক করে দিই এবং তারপরে আবার ওইটাকে লিখে দিই কী নামে সেভ হবে, এবং সেভ প্রিসেট, এবং এখানে আসি, দেখেন তো আমার এখানে চলে আসছে না? চলে আসছে। এবং যদিও আমি এইটা নিব না, আমি একটু বড় ডকুমেন্ট নিব, A4 ল্যান্ডস্কেপ নিব এবং ফার্স্ট ক্লাস থাক, ইটস ওকে। তাহলে হচ্ছে এটা আমার মিলিমিটারে না, আমরা যেহেতু পিক্সেলে কাজ করব, পিক্সেলে দেখতে পারি অথবা ইঞ্চিতে দেখতে পারি, পিক্সেলে থাক। 99% ক্ষেত্রেই ফটোশপে পিক্সেলে কাজ করা হবে। এটা হচ্ছে আমার পিক্সেল, আর ইঞ্চিতে A4 যে সাইজ, এটা মুখস্থ করে ফেলেন, কাজে লাগে। রেজুলেশন অবশ্যই 300 না, যেহেতু প্রিন্ট করব না বা ভারী কোনো দরকার নেই, 72 রাখবো। পিক্সেল পার ইঞ্চ, ওই যে পিপিআই, পিপিআই মনে আছে আপনাদের? অ্যান্সার দিতে পারেন, পিপিআই, পিক্সেল পার ইঞ্চ। এরপরে কালার মোড, যে দুইটা জিনিস নিয়ে আমরা গতদিন বারবার কথা বলছি, RGB, তারপর CMYK, এই দুইটা। গ্রে স্কেল লেভেলটা নর্মালি আমরা ব্যবহার করি অলওয়েজ। বিট ম্যাপ হচ্ছে আরেকটা অন্য ব্যাপার, ল্যাব কালার হচ্ছে ল্যাবের জন্য আরেকটা ব্যাপার, বিট ম্যাপের বিষয়টা হচ্ছে স্পোর্ট কালার বা প্যান্টোনের আলাদা ব্যাপার আছে। তো বেসিক্যালি আমরা এখানে 99% ক্ষেত্রে RGB আর এইটা ব্যবহার করবো, অন্যগুলো আমার লাগবে না। গ্রে স্কেল মিনস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অন কাইন্ডে বলা যায়, এটা ডিফল্ট যা আছে তাই থাকবে। ব্যাকগ্রাউন্ড হোয়াইট হবে, আমি আবারও আসবো এই জায়গাতে। কালার প্রোফাইল এখানে কোনো কিছুতে হাত দিয়েন না, বাট তারপরেও যদি কারোর কোনো কিছু চেঞ্জ করতে চাই তাহলে sRGB রাখবেন, sRGB। এটা হচ্ছে অ্যাডোবির নিজস্ব প্রোফাইল। এইটা নিয়ে আমি যেহেতু বলছি যে আপনাদের ডিটেলস সব কিছুই বলা হবে। sRGB জিনিসটা কি? হ্যাঁ, স্মল RGB, এটাকে ওয়ান কাইন্ড অফ স্মল RGB। তো SR জিনিসটা যদি আমরা বলি, ভালো করে বুঝছেন, sRGB যদি আমি বলি, তো তাহলে হচ্ছে মনে করেন যে আমার একটা গার্মেন্টস থেকে আমি একটা টি শার্ট বানিয়ে বিক্রি করেছি। আপনি সামহাও কোনো একটা মার্কেট থেকে জিনিসটা কিনেছেন, এখন আমার কালারের, গার্মেন্টসের কালারের মধ্যে আলাদা একটা ব্যাপার আছে, যেটা শুধু আমিই বুঝতে পারবো, অন্য কেউ বুঝবে না। এখন আমি যখন জিজ্ঞাসা করছি, ভাইয়া এই টি শার্টটা আমার কোম্পানির, তো আপনি আমার সাথে তর্ক শুরু করে দিলেন যে ধর্মিয়া আপনার কোম্পানির কেমনে হয়, আপনি কেমনে বুঝলেন? আমি বললাম আমি কালার দেখে বুঝছি। মানে কালার দেখে বুঝে গেলেন এটা কি এত ইজি? হ্যাঁ, এত ইজি। না হলে আমার যে প্রোফাইল আছে তার সাথে মিলিয়ে দেখেন। তো এই বিষয়টাই ঘটে হচ্ছে sRGBর ক্ষেত্রে। এই প্রোফাইলে রেখে আমরা যখন কোনো একটা কাজ করব, তখন ওয়েব সরাসরি sRGBর মাধ্যমে সেই কালারটা হুবহু বুঝতে পারে। আপনি যদি সামাও এখানকে কালার প্রোফাইল চেঞ্জ করে দেন, তাহলে কিন্তু ওয়েবসাইটের ওই কালারটা বুঝতে একটু ঝামেলা হয়ে যাবে সরাসরি। হ্যাঁ, তারপর অ্যাসপেক্ট রেশিও নিয়ে আমাদের কোনো কাজ নেই, অ্যাসপেক্ট রেশিও যা আছে তাই থাকবে। আশা করছি আপনার sRGB জিনিসটা বুঝেছেন। এখানে আমি আবারও আসবো, আমি একটা ডকুমেন্ট করলাম, আরেকটা আমি করব। ওকে, সো একটা আমার হলো, এরপরে আমি আরেকটা করব। আরেকটা কি করব? এইটা দেখার জন্য করব, এই যে ব্যাকগ্রাউন্ড যেটা, এটা হোয়াইট ছিল, এখন আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে রেড করে দিলাম, কাস্টম লেখা আছে, এবং এখানে কিছু, এটা তো অ্যাডভান্সের পার্ট। এবার যদি ওকে দিয়ে দিই, এটা একটা নামও দিতে পারেন, ফার্স্ট ক্লাস 2, ফার্স্ট ক্লাস অ্যান্ড দেন 2। এটা সেভ করার দরকার নেই। আবার তাহলে দুইটার মধ্যে আলাদা একটা ব্যাপার দেখতে পাচ্ছি আমরা, চেঞ্জটা। মানে এতটুকু তো সবাই বুঝেছেন যা বললাম, জিনিসগুলো খুব ইজি। আচ্ছা, এখন আমার সাথে একটা জিনিস সবাই একটু মনে মনে আওড়ান, সেটা হচ্ছে আমাদের যে ইউনিটগুলো আছে, ইউনিট সেগুলো কি কি? পিক্সেল, ইঞ্চ, সেন্টিমিটার, মিটার, পয়েন্ট, পিকাস, এই জিনিসগুলো। এখন এইটা তো আমার ডকুমেন্টের কালার, ব্যাকগ্রাউন্ড, কিন্তু অ্যাকচুয়াল যে ব্যাকগ্রাউন্ড, এই যে কালার, এটা তো আমরা আগে দেখাইলাম চেঞ্জ করতে পারি, বাট আমি চাইলে এখান থেকেও চেঞ্জ করতে পারবো। এই যে
এই যে যে জিনিস ডিফল্ট আছে যেটা, আমরা চাইলে এটা ব্ল্যাক করে ফেলতে পারবো, আমরা চাইলে এটা ডার্ক করে ফেলতে পারবো, মিডিয়াম করতে পারবো, লাইট গ্রে করতে পারবো, অ্যান্ড কাস্টম মানে আমি নিজে নিজে একটা দিতে পারবো। সো আমার ডিফল্ট থাক, ডিফল্ট আছে ডিফল্ট থাক। তো এতগুলো উপায়ে আমরা এই কাজগুলো করতে পারি নর্মালি। তাহলে ফটোশপের ভিতরে জিনিসগুলো থেকে বাইরেও কিছু জিনিস আছে যেগুলো আমাদের দেখার দরকার, প্রয়োজন, এবং সেখান থেকে আমরা কিছু জিনিস শিখলাম। এরপরে আসি আমরা অন্য জায়গায়। খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, কারণ এই জিনিসগুলো প্রাথমিক অবস্থায় যেগুলো শেখা হয় সেগুলোই তো টেনে হেস্টে শেষের দিকে নিয়ে যাওয়া হয়, সেই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। এইটা একজন পড়ে আমাকে বলেন যে এখানে কি লেখা আছে। আচ্ছা, মানে হ্যাঁ, ট্রলি তোতা পাখির মতো পড়লে হবে না, বলতে হবে আমাকে অনুমান করে। আপনারা, আমি যখন আপনাকে কাউকে কথা বলতে বলবেন, ভুল করেন কোনো সমস্যা নেই, বাট বলবেন, কথা বলবেন, কেউ চুপ থাকবেন না। ফার্স্ট ক্লাসটা কি? ডকুমেন্ট নেম, এক্স্যাক্টলি। তারপরে 100%টা হচ্ছে জুম, আর RGBটা হচ্ছে কালার মোড, এবং পরেরটা হচ্ছে কালার বিট বা যে বিটে কাজ করবে। তো এই জিনিসটা জানলে সুবিধা কি, এখানে যদি কোনো চেঞ্জ আসে, হঠাৎ করে নতুন কেউ ঢুকে পড়ে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। সাপোজ আমি যদি sRGB না এমন কোনো ইমেজ এখানে নিয়ে আসি, হঠাৎ করে ওখানে একটা অ্যাস্টেরিক চিহ্ন দেখাবে। অ্যাস্টেরিক বলতে আপনারা যেটাকে বোঝেন স্টার চিহ্ন, ওইটা দেখাবে। ওইটা মানে হচ্ছে সামথিং ইজ রং হেয়ার, কোনো একটা প্রবলেম আছে। তা আমি আরেকটা ডকুমেন্ট নিয়ে আসি, ওইটা এখন খুঁজে বের করে নিয়ে আসতে ঝামেলা। আমি শুধু যেটা করব, আমি এখানে CMYকে দিয়ে দিব। আপনারা এখন ওই জায়গাটা খেয়াল করবেন, কি হয়েছে। আমার ডকুমেন্টের নাম 100% জুম এবং CMYকে 8 বিট। এখন 100% জুম, ঠিক আছে, এটা 100%। আমি Ctrl 0 যদি করি, Ctrl 0 করি, এটা আমার হচ্ছে ফুল স্ক্রিন হবে। কি হবে? ফুল স্ক্রিন। এখন এটা জুম কত? 146%। এখন এটা কিন্তু আপনার অ্যাপ্রক্সিমেট। আচ্ছা, মিউট করেন, আমি অনেকের শব্দ আসছে কানে। এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট জুম, কিন্তু আপনি অ্যাকচুয়াল জুম যদি খুঁজে পান, এখানে তাকাতে হবে। এই যে কত আছে, 145.88%। তাহলে আমরা এই দুই জায়গা থেকে জুমের বিষয়টা খুঁজে পাবো। তাহলে এটা তো জুম যদি হলে পাশেরটা কি? পাশেরটা হচ্ছে আপনার ডাইমেনশন বা প্রোফাইল। আপনি যদি ক্লিক করেন বা এই জায়গাতে ক্লিক করেন, তাহলে আপনার দেখাবে কী কী জিনিস আপনি এখান থেকে দেখতে পাবেন। আপনার ডকুমেন্টের সাইজ দেখতে পাবেন, প্রোফাইল দেখতে পাবেন। প্রোফাইল, এই যে প্রোফাইলে কী কী আছে সে আমাকে দেখাচ্ছে। ডাইমেনশন যদি দেখতে চান, সেটা আমাকে দেখাবে কত সাইজ উইথ এবং 72 ppi। এই ডাইমেনশন সাইজ এই দুইটাই বেশি লাগে, আর অনেক কিছু আমরা দেখতে পারবো। আমার সাইজটাই থাক। এই সাইজটা কি? এই ডকুমেন্টের অ্যাপ্রক্সিমেট সাইজ হচ্ছে এই জায়গাটা সে দখল করেছে, দেখেন 1.91 মেগাবাইট। কিন্তু ওর ওপরে আমরা নতুন করে কোনো ধরনের কাজ করিনি, তাই 0 বাইট। যখনই আমি কোনো একটা কাজ করা শুরু করব এই জায়গাতে, তখন এই বাইটটা চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ, এবং চেঞ্জ হওয়া শুরু হবে। ইমেজ টিমে যখন নিয়ে আসবো আস্তে আস্তে, ওই জিনিসটা তখন আলটিমেটলি আমরা দেখতে পাবো। আমরা যখন আস্তে আস্তে করব, আলটিমেটলি পরে দেখতে পাবো যে কতটুকু ছিল এবং কতটুকু হয়েছে। এটা একটা বিষয়। এরপরে এখানে আমার কিছু রুলার আসছে। এই রুলার বিষয়টা আপনার Ctrl+R দিয়ে আনতে পারবেন, আবার Ctrl+R দিয়ে ওটাকে হাইড করে ফেলতে পারবেন। Ctrl+R কি ছিল শর্টকাটটা? Ctrl+R। আচ্ছা, আমি নেক্সট দিন দেখে আপনাদের জন্য চেষ্টা করব যেন কিবোর্ডে প্রেস করলে জিনিসটা স্ক্রিনে আসে। তো এটা আমরা দেখলাম। এখন এই যে বলছিলাম ট্যাবের মতো আসবে, তো ওইটাকে আমরা যদি ওইভাবে না আনতে চাই, তাহলে হচ্ছে আমি ইন্টারফেস, ওয়ার্ক স্পেস, ওপেন অ্যাজ, ডকুমেন্ট অ্যাজ ট্যাব, এটা যদি তুলে ওকে করে দিই। এরপরে আমি যদি কোনো একটা কিছু নিয়ে আসি, কিছু একটা আছে, ধরেন এটাই নিয়ে আসলাম, দেখেন এটা কিন্তু আর ট্যাব হিসাবে আসে নাই। ট্যাবের মধ্যে আসছে? বলেন তো। এটা একটা ফ্লোটিং উইন্ডো আসছে। ফ্লোটিং উইন্ডো ইজ কল্ড ফ্লোটিং উইন্ডো। এটা ট্যাবের মধ্যে আসে নাই। আপনি টেনে ধরে এটাকে ট্যাবের মধ্যে বসাই ফেলতে পারবেন।
তো এই জন্য আপনি চাইলে ওইটাও নিতে পারেন। এটা কিন্তু এই জিনিসগুলো কিন্তু কাজের বাই ডিফল্ট যেটা দেওয়া থাকে এটা বিগিনারদের জন্য যাকে, কিন্তু আপনি যখন আসলেই প্রফেশনাল হয়ে গেছেন তখন অনেক কিছু আপনার নিজের মতো চেঞ্জ করে নিতে হবে। এখানে ইভেন এই জায়গাতে কিন্তু অনেক ধরনের কিউ সেট করে নেওয়া যায় নিজের মতো করে। হ্যাঁ, আমরা যখন লেয়ার দেখবো তখন দেখবো, এটা আজকে আর কাজ নেই। তো কন্ট্রোল 0 দিলে কি হবে, এটা ফুল স্ক্রিন হবে, হ্যাঁ, বা ফিট টু স্ক্রিন বলতে পারি আমরা। আর কন্ট্রোল 1 দিলে 100% হবে। কন্ট্রোল 0 কন্ট্রোল 1 খুব ইজি। 0 1 আপাতত যেগুলো মনে রাখতে হবে আজকে তাদের মধ্যে এগুলো ইম্পর্টেন্ট। ওকে, এরপরে এই জিনিসগুলো না টেনে টেনে নিয়ে আসা যায়, টেনে টেনে একদম মানে এটা নিজের মতো ইয়ে করা যায়। এখন এই জিনিসটা আপনাদের খুব হবে যে ভাইয়া আমার তো এরকম হয়ে গেছে, এখন আমি কি করব, আমি তো আর পারছি না, 1 ঘন্টা 2 ঘন্টা চেষ্টা করছেন, হ্যাঁ, কোনোভাবে ওই টেনে টেনে নেওয়া ছাড়া আপনার কাছে আর কোনো উপায় নেই। হ্যাঁ, কি করবেন, এই টেনে টেনে বসাচ্ছেন তাও আসে না, কি করা যায়, আল্লাহ এত হয় না, কি করতাম। এই প্রবলেমগুলোর সলিউশন অনেকভাবে আছে। এটা যেমন কাজের, আবার এটা ভীতিকরও। প্রথম প্রবলেম হচ্ছে আমরা উইন্ডোজে যাব, উইন্ডোজ থেকে আমরা যাব হচ্ছে এখান থেকে অ্যারেঞ্জে। এই যে জিনিসগুলো দেখছেন এগুলো সবই হচ্ছে আমাদের এই ট্যাবগুলোর কাজ করে। যেমন এখানে কনসলিডেট অল ট্যাব আছে, এটা যখন ক্লিক করব তখন দেখেন তো কী হলো, সবগুলো আবার তার আগের জায়গায় ব্যাক গেছে না। আবার এটাকে যখন আমি 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 বিভিন্নভাবে, এখানে আছে তো কয়টা, 4টা না 3টা, আচ্ছা 3টা থাকলো, আমি 3টা যদি ভাবে ক্লিক করি সে বলেই দিয়েছে আমার ওর মধ্যে কি ছিল, 3টা যখন স্টাক আপ স্টার্ট হয়ে দেখাবে আপনাকে, এই যে এটা একটা, এটা একটা, এটা একটা, 3টা আলাদা আলাদাভাবে। আবার ওখানে গিয়ে আমি এটাকে হচ্ছে সবগুলো ভার্টিক্যালি যদি দেখাতে চান ভার্টিক্যালি দেখাবে, ওখানে গিয়ে সবগুলো যদি আপনি হরাইজন্টালি দেখাতে চান হরাইজন্টালি দেখা। অনেক সময় হয় না যে আমার এই জিনিসগুলো এভাবে দেখা লাগে, তো এই মুভ টুল দিয়ে আপনি মনে করছেন যে এই ইমেজটা এখানে নিয়ে আসবেন, টেনে নিয়ে আসবেন, তো তখন কিন্তু এটা লাগে। এই যে আবার এইটাকে এবার এই ইমেজটাকেই ধরি এখানে টেনে নিয়ে যাবেন, এই যে তো লাগে। যখন আপনার লাগবে না তখন কনসলিডেট অল করে দিবেন, আমার মনে হয় আর দরকার নেই। আর ফ্লোটিং অবস্থায় যদি করেন তাহলে এই সবগুলো যে ভাসবে, আমরা যদি সব উইন্ডোজ দিই এগুলো ভাসবে এদিক ওদিকে, হ্যাঁ, ভাষাভাষী মানে এই জায়গায় লেগে থাকবে না। আর কনসলিডেট অল করলে সে তার জায়গা মতো চলে যাবে। এখন এটার সাথে সাথে আমরা আরেকটা জিনিস দেখে ফেলি, যেটা বললাম এগুলো আমার এরকম থাক। দেখেন এই যে ইমেজটা মনে করেন আমি এর উপরে নিব, তাহলে কয়েকভাবে আমি নিতে পারি। একটা হচ্ছে এখান থেকে টেনে এখানে ছেড়ে দিতে পারি, একটা ওয়ে, কন্ট্রোল Z দিয়ে আমি ব্যাকে গেলাম। আরেকটা ওয়েটা কি, এই যে লেয়ার এর এখানে ক্লিক করে আমি এখানে নিয়ে আসতে পারি, আসছে না দুইভাবেই। আচ্ছা, আরও একটা ওয়ে, সেটা ওই এর মধ্যেই পড়ে, তারপরও আপনারা অনেকে নতুন আছেন তাদের জন্য। সাপোজ এই ইমেজটাকে আপনি নিয়ে যাবেন এই জায়গাতে, তা আপনি এখান থেকে অবশ্যই আপনার মুভ টুলটা সিলেক্ট থাকতে হবে। এই মুভ টুলটা হচ্ছে মুভ করে, এখান থেকে এটাকে সিলেক্ট করে ওখানে ক্লিক করে ছেড়ে দেন। বিষয়টা যেটা আপনার কাছে প্রথমে মনে হয়েছে এটা হয়তো এখান থেকে সরে ওখানে যাচ্ছে না, এটার একটা কপি যাচ্ছে, অনলি কপি গেছে না। এখন যদিও আমরা লেয়ার বিষয়টা ডিটেলস পরে বুঝবো, হয়তো নেক্সট ক্লাসে না হলো তারপরের ক্লাসে। আমি দুইটা ইমেজ নিয়েছি, এখানে আলাদা আলাদা দুইটা লেয়ার এসছে, এবং যেটা ছিল সেটা ব্যাকগ্রাউন্ডটা তালা দেওয়া, যে এটারে কিন্তু এখন আপাতত কিছু করতে পারবেন না, এটা তালা দেওয়া আছে। আর এই যে দুইটা লেয়ার তৈরি হয়েছে, আবার আমি এইটাতে ক্লিক করা অবস্থায় যদি এখানে ক্লিক করি তাহলে এখানে আবার আরেকটা লেয়ার তৈরি হচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে কিছু একটা হইলো, কিন্তু এখানে কোনো প্রভাব পড়ছে না। পড়ছে? খেয়াল করেন, ইম্পর্টেন্ট, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জানেন তারপরে ইম্পর্টেন্ট, না জানলেও ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো হচ্ছে না, তার মানে লেয়ার এমন একটা জিনিস, এমন একটা পাতলা স্বচ্ছ পর্দা যেটার উপরে আপনি কাজ করতে পারবেন, বাট যখন এটা ফাঁকা থাকবে তখন এটা আসলে পাতলা স্বচ্ছ পর্দা, পানির মতো স্বচ্ছ, সব দেখা যাবে এর নিচে কি আছে। ক্লিয়ার? এটা ক্লিয়ার হতে হবে নতুন যারা আছেন। আমি কি করছি এটা দেখার দরকার নেই, শুধু এই জিনিসটা ক্লিয়ার হন। সাপোজ ধরেন আমি এই যে এর উপরে কিছু একটা আঁকছি, কিন্তু এখন একটা বিষয় এনশিওর হন, আমি আঁকছি এই লেয়ারে না, এই লেয়ারে, এর উপরে একটা লেয়ার আছে,
এবং এর নিচে একটা আছে, তাহলে ওই লেয়ারের উপরে যদি লেখাটা হয় তাহলে তো আমার উপরে দেখার কথা না। খেয়াল করেন, এই যে হচ্ছে না, এইটা শুধুমাত্র এই ফাঁকা ফাঁকা লেয়ারই হয়েছে, এমটি লেয়ারই হয়েছে, এর নিচেও যায়নি উপরেও যায়নি। সো এটাই হচ্ছে লেয়ারের সুবিধা, এই যে দেখেন। বাট আমি এটা দেখতে পারবো সব লেয়ারের উপর দিয়ে যখন আমার জায়গাটা থাকবে। এই উপরের লেয়ারের জায়গাটা যখন আমি সাইডে সরাবো দেখতে পাবো, আবার যদি আমি ঢেকে দিই তাহলে দেখতে পারবো না। তার মানে লেয়ার এমন একটা জিনিস, তার উপরে যদি ইমেজ থাকে সেই ফুল জায়গাটা দেখা যাবে। যদি তার কোনো একটা জায়গা ফাঁকা থাকে নিচের লেয়ারের পর্যন্ত, তাহলে আমরা সেটা দেখতে পাবো, লাইক এরকম। ক্লিয়ার? ওকে, কেউ মানে ক্লিয়ার হননি এমন কেউ আছেন? ওকে, সো আশা করছি সবাই ক্লিয়ার হয়েছেন। তো এতটুকু হচ্ছে আমাদের এই 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 কাজ। এরপরে আমি আপনাদের যে বিষয়টাতে আসছিলাম এটাতে একটু পরে আসি, অন্যগুলো তো পরে আসি। আমরা সরাসরি চলে যাব এই জায়গাটাতে। আমাদের এগুলো আপাতত বোঝার দরকার নেই তো কিছুই। এই জায়গাতে, এই জায়গা এখানে ছোট্ট একটা অ্যারো চিহ্ন আছে, বা এই যে এই জায়গাটাতে আছে, এখানে সার্চ চিহ্ন, এটা প্রোফাইল, হ্যাঁ, অ্যাডোবি। এখানে সার্চ হচ্ছে, এখান থেকে যদি আপনি কোনো কিছু সার্চ করে মানে কোনো টিউটোরিয়াল বা লাইব্রেরির কিছু লাগে সেটা সার্চ করে নিতে পারবেন। এইটাতে ক্লিক করতে হবে, বা সাইডে। তো এখানে আমার দুইটা নাম লেখা আছে আমার নিজের। তার আগে আমরা যে কোনো একটা কিছু এটা ওপেন করে ফেলি। এই জিনিসগুলো ওপেন আছে, আমরা কিছু হজও বড়লো করি। আমরা কিছু জিনিস একটু উল্টাপাল্টা করি, করে ফেলি। এখন এইভাবে যদিও কেউ সেট করবে না, তারপর আপনার কাছে মনে হলো যে আপনি এইভাবে জিনিসগুলোকে এই দিকে প্রপার্টিস এবং এই দিকে লেয়ার নিয়ে এভাবে কাজ করতে চান, এটা আপনি চান। তো এটা হচ্ছে এমনভাবে আপনি সেভ করে রাখবেন, আপনি যখনই চান তখনই এসে এই জিনিসটা পাবেন। যেমন দেখেন, আমি যদি ফার্স্টে কোনো কিছু করি, যেমন যেই জায়গাতে আছি সেটাকে রিসেট করতে চাই, তাহলে কিন্তু আমি রিসেট করে দিতে পারবো। রিসেট করলে আমার কোথায় যাবে? প্রথম যে অবস্থায় ছিল আমার ফটোশপ, সেই অবস্থায় চলে যাবে। কিন্তু আমি যদি আবারও এই যে হচ্ছে যে বিপ্লবে বা যেটা আরেকটা আছে এটাতে ক্লিক করি, তাহলে কিন্তু এখন ক্লিক করলে এই যে কিছুক্ষণ আগে আপনার যে কাজ করলাম সেই জায়গায় আছি না আমি? এই যে টেনে টেনে নিয়ে আসলাম সেখানে কিন্তু নাই, আছি? সেখানে নাই। তো এই জিনিসটা তাৎক্ষণিকভাবে বোঝা যাবে না, এটা বোঝা যাবে তখন। দেখেন, আমি একদম ফটোশপ শুরুতে যেরকম ছিল সেখানেও যদি যেতে চাই এসেনশিয়াল, আমি সেটাতেও ব্যাক আনতে পারবো, এটা হচ্ছে ওইরকম ছিল। এখন আমার ইচ্ছা হলো যে আমি নতুন একটা তৈরি করব। আচ্ছা, নতুন তৈরি করব কিভাবে? প্রথমে তো আমাকে একটু টেনে টেনে নিয়ে আসতে হবে। তো নতুন তৈরিটা আমরা হচ্ছে আমাদের যেই জায়গায় ছিলাম সেই জায়গা থেকে করি। এটা এরকম থাকবে, এটা এখানে এরকম থাকবে। আচ্ছা, এই যে এই চিহ্নটা দিলে এটা বড় হবে, ছোট হবে, মিনিমাইজ হবে এবং ম্যাক্সিমাইজ হবে। তারপরে লেয়ারের সাথে চ্যানেলটা রাখা যায়, পাথও রাখা যায়। নেভিগেশনটাকে আমরা এর মধ্যে দিয়ে দিলাম, জাস্ট মানে কোনো কারণ নাই, আসলে কোনো সাজানো গোছানো জিনিসও না, অগোছালো জিনিস করছি আমরা। বাট এটা যে আমরা করতে পারবো সেই জন্য এটা, নাহলে অন্যভাবে দেখাইলে আপনারা এই জিনিসটা করতে পারবেন না। আমি এখানে ক্লিক করে এটা নতুন ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেস মানে কি? ওয়ান কাইন্ড অফ টুল। আমার কথা বুঝেন ভালো করে। আপনাদের সবার বাসায় হাতুড়ি প্লাস স্ক্রু এগুলো আছে। এখন এইগুলা, এই 10টা জিনিস যদি 10 জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখেন, কাজ করার সময় খুঁজে পাবেন না। কিন্তু ওইটা যদি একটা জায়গায় ফিক্সড করে সুন্দর করে একটা বক্সের মধ্যে তুলে রাখেন, যখনই আপনার দরকার হবে তখনই ওই জায়গাতে খুঁজে পাবেন। তো মনে করেন এইরকম আপনার টুল আছে কয়েকগুলা, একটা হাতুড়ি টাতুরির একটা, আরেকটা আছে আপনার খুচরা খাচরা সুই টুই এই কম জিনিস, দুইটা বক্স আলাদা করে রেখে দিয়েছেন। কোথায় রেখেছেন আপনি জানেন, তো যখনই আপনার দরকার আপনি নিতে পারবেন। সেটা হচ্ছে সেই ওয়ার্ক স্পেস। আপনি এখানে একটা নাম দিবেন, আপনাদের ফার্স্ট ক্লাস দিয়ে আপনি নাম দিই, যেহেতু এটা আমি রাখবো না। ফার্স্ট ক্লাস আমরা এটা নাম দিচ্ছি। কিবোর্ড শর্টকাট যদি দিতে চান তাহলে একটা কিবোর্ড শর্টকাট এখানে ফিক্সড করে দিতে পারবেন, হ্যাঁ, যে এই কিবোর্ড শর্টকাট দিয়ে আমি হচ্ছে এটা কাজ করি। সেভ করলে এটা আসবে, আমার দরকার নেই আপাতত, আমি খুবই শর্ট করে করি। ওপেন করলাম, ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি আবার আমারটাতে চলে গেলাম যেখানে আমি আপাতত ছিলাম কিছুক্ষণ আগে, সেই জায়গাতে।
বা আমি অন্যটাতে, বা আমি একটু অন্য জায়গায় চলে যাচ্ছি। এখন আবার মনে হলো যে আমি 1-2 বছর পরে বা প্রত্যেক দিন অনেকক্ষণ কাজ করার পরে এখন আমার টাইপ নিয়ে কাজ করতে হবে বেশি, তাহলে আমার ওই ফার্স্ট ক্লাসের ওয়ার্ক স্পেসটা দরকার। তাহলে ওখানে ক্লিক করেন, এই যে দেখেন আপনার ওইগুলো চলে আসছে না? আবার আমি আমার জায়গাতে চলে যেতে চাই, এটা তো আমি টেন হিপসটায় নিয়ে আসছি সেই জন্য, অথবা আমি আমার যে জায়গাতে ছিলাম এখানে চলে গেলাম। আবার আপনার মনে হলো যে না আমি ওই ওয়ার্ক স্পেস নিলে আমার কাজ করতে সুবিধা হবে, এখন যেটা করব, তাহলে আবার চলে যান। এতটুকু ক্লিয়ার সবাই? আচ্ছা, এতক্ষণ পর্যন্ত বুঝতে কোনো সমস্যা হচ্ছে? ওকে, না কারণ লোড বেশি পড়ে গেলে বলেন, কারণ আজকে সবই তো মানে আমাদের অ্যাজ ইউজুয়াল জিনিস, কোনো কাজ আমরা করি নাই, সো আশা করছি কারোর প্রবলেম হওয়ার কথা না। তো আমরা গেলাম, এরপরে আসি আমাদের ক্লাসের ফটোশপের ইন্টারফেসের প্রথম পার্টে। বাম দিকে যে অংশগুলো দেখছি এটা হচ্ছে টুল বার, যেহেতু এখানে অনেক টুল আছে তাই এটা টুল বার। তাহলে এখানে অনেক মেনু আছে, এর নাম কী হওয়া উচিত বলেন তো? একজন মেনু বার। এখানে অনেক অপশন আছে, তাহলে এর নাম কী হওয়া উচিত? অপশন বার। আর এখানে এই যে মেনুগুলোর ডিটেলস বলা আছে, হ্যাঁ এই মেনুগুলোর ডিটেলস বলা আছে, এই জন্য এটার নাম হচ্ছে প্যালেট কিনস ওয়ান কাইন্ড অফ, মনে করেন আমি কিছু জিনিস বাংলা কথা বলবো যেগুলো আপনাদের মনে রাখতে অনেক হেল্প হবে। প্যালেট মিন্স মনে করেন প্লেটই, থালা। এই প্লেটের মধ্যে অনেক তরকারি আছে, তো আপনি যদি শুধু তরকারি বলি তাহলে তো বুঝাবে না যে কয়টা তরকারি আছে, বাট যখনই আপনি মানে প্লেটে তাকাবেন তখন দেখবেন যে আসলে তো অনেকগুলো আছে। তো সেই ডিটেলসগুলো হচ্ছে এই জায়গাতে, ঠিক আছে? প্যালেট, এগুলোর নাম হচ্ছে প্যালেট। আমরা এখান থেকে জিনিসগুলো পাবো। সাপোজ আমি এই যে এখানে শেপে ক্লিক করলাম, আমরা অপশনে অনেকগুলো অপশন দেখাবে, কিন্তু আমি এই প্যালেটে এই প্রপার্টিজের মধ্যে ওই শেপের অনেক ডিটেলস পাবো, উইথ, হাইট, হ্যান ত্যান, এইটা সেটা। এখন অপশন বারটা আগে ব্যবহার করা হতো, কিন্তু প্রপার্টিজ কমপ্লিটলি এইভাবে আসার পরে এখানকার ব্যবহারটা কমে গেছে, কারণ আপনার প্রপার্টিজের মধ্যে এ টু জেড সব থাকে যা যা দরকার হয় একটা টুলের। সো সেই জন্য আমরা প্রপার্টিজটাই ব্যবহার করব 90% ক্ষেত্রে, বাদ বাকি যখন দরকার হবে এগুলো ব্যবহার করব। এবং এই যে প্যালেটের এই জিনিসগুলো মিনিমাইজ করে রেখে দেওয়া যায়, এই যে সুন্দর করে গুছিয়ে রেখে দেওয়া যায়। এগুলা ব্যাপারটা আবার এরকম না, আর এটাগুলোকে টেনে নিয়ে সেই পাশে রাখা যায়, এই পাশে রাখা যায়, আবার এইটাকে টেনে নিয়ে যে এই পাশে রাখা যায়, এগুলো সব ফ্লোটিং। আবার এইটাকে যদি সুন্দর করে আপনি ছেড়ে দেন তাহলে কিন্তু এবার একটা জায়গা দখল করে নেবেন। আমার জায়গা সেভ করার জন্য এরকম রাখি এবং এরকম রাখি, এবং এটাকে সেভ করে এরকম রাখি, তাহলে আচ্ছা। এবং এটাকে আমরা, এটা অনেক সময় ধরতে প্রবলেম হয়ে যায়, আচ্ছা প্রবলেম নেই, এটা ধরে নিয়ে এসে আমরা এই যে এইভাবে, এটা কেন এরকম করছি যে আপনাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এই জিনিসগুলো এইভাবে সাজায় একটু একটু করে নিয়ে ফেলতে পারবেন যখন কোনো প্রবলেম হবে। এগুলো একটা গ্রুপ হিসাবেও রাখা যায়, সব জিনিস আমরা একটু একটু করে দেখব। এই যে দুইটা একটা গ্রুপ হিসাবে আছে, সেই জন্য এটা কিন্তু সিঙ্গেল আছে, সে সিঙ্গেল আসবে, এটাও সিঙ্গেল আছে। তাহলে সাজানো গোছানো এই জিনিসগুলো আমরা একটু দেখছি। আপনি যাচ্ছে তাইভাবে কাজ করতে পারেন, তাতে আপনাকে কেউ না করবে না, এটা আপনাকে প্রফেশনাল কাজ করতে হলে অনেক কিছু মাথায় রাখতে হবে। ওয়ার্ক স্পেসগুলো রাখা, গোছানো, কিবোর্ড শর্টকাট, এই শর্টকাটগুলোর হেল্প কি? আপনি একটা জিনিস ক্লিক করবেন, দেন নিউতে যাবেন, তারপরে ক্লিক করবেন, এই যে মধ্যখানে 4-5-10 সেকেন্ড খেয়ে নিল, এটা হয়তো আপনার কাছে এখন ভ্যালু করছে না, কারণ আপনি এখন নতুন শিখছেন। কিন্তু যখন আপনি প্রফেশনাল কাজ করবেন, প্রত্যেকটা টুলের জন্য যদি 10 সেকেন্ড খায়, তাহলে এরকম 1000টা টুল আপনার কত সেকেন্ড খাবে? 10,000 সেকেন্ড, 10,000 সেকেন্ড মানে অনেকগুলো সময় না? তো ওই বিষয়গুলো মাথায় রেখে আসলে কাজ করতে হবে। তো আমরা এই যে এটা মেনু বার, এটা আমরা জানলাম, অপশন বার, প্যালেট। এখন আপনাদের যে কাজটা বলছিলাম আর একটু সময় দিচ্ছি আমি আপনাদের, যে আপনারা যেটা করবেন, এই যে এগুলা কি এখন তো জানার দরকার নেই, অবশ্যই আমি জানি। মুভ টুল মুভ করাই, এর মধ্যে আর্টবোর্ড টুল একটা ইয়ে আছে, ওটা লাগবে না এখন। মুভ টুল, এটা মার্কেট টুলের শর্টকাট এম, মুভ টুলের ভি, ল্যাসো টুল এল, এর মধ্যে ডান দিকে মাউসের ডান দিকে ক্লিক করলে আরও বের হবে। অবজেক্ট টুল ডাব্লিউ, ক্রপ টুল সি, তারপর ফ্রেম টুল কে, আইড্রপার টুল আই,
তারপরে স্পট হিলিং টুল জে, ব্রাশ টুল বি, তারপরে হচ্ছে ক্লোন স্টাম্প টুল এস, এর মধ্যে আরও আছে। তারপরে এখানে হচ্ছে আমরা স্ট্রিপ ব্রাশ টুল ওয়াই, ইরেজার টুল ই, গ্রেডিয়েন্ট টুল জি, তারপরে হচ্ছে এটা শর্টকাট নেই ব্লার টুলের, এটা হচ্ছে ডস টুল ও, দেন পেন টুল পি, টেক্সট টুল টি, তারপরে এখানে পাথ সিলেকশন ডিরেক্ট সিলেকশন টুল এ, জুম টুল জে, শেপ টুল এখানে ইউ, আমরা এইভাবেই রাখি, হ্যান্ড টুল এইস। এবং এইটা হচ্ছে, এইটা আগে থেকে বলে দিই, এই কালারের উপরটার নাম হচ্ছে ফরগ্রাউন্ড, নিচেরটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এইটাতে ক্লিক করলে অটোমেটিকলি আপনি যদি কোনো একটা কালার দেন, এটাতে ক্লিক করলে অটোমেটিকলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চলে আসবে। আর এইটাতে ক্লিক করলে উপরটা নিচে, নিচেরটা উপরে যাবে। কিবোর্ডের শর্টকাট এক্সপ্রেস করলে একই কাজ হবে। যেমন আমি এক্সপ্রেস করছি, দেখেন অটোমেটিকলি কাজ হচ্ছে। হ্যাঁ, আবার শিফট এক্সপ্রেস করলে কাজ হবে, প্রবলেম নেই। তো আপাতত হচ্ছে আমরা এই শর্টকাটটা একটু সময় নিয়ে জানি, এটা আমাদের দরকার কাজ শেখার জন্য। সবাই একটু সময় দিলাম আবারও।